মর্নিং স্টুডেন্টস। আজকে আমাদের আলোচনার বিষয় সিভিল সার্ভিস। এই সিভিল সার্ভিস বিষয়টা আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে আমাদের ভারতের শাসন ব্যবস্থা যেটা রয়েছে তার তিনটি মূল স্তম্ভ হচ্ছে, একটা হচ্ছে লেজিসলেচার, যেখানে হচ্ছে আইন তৈরি করা হয়, আইন প্রণয়ন করা হয়, এবং আরেকটা সেকেন্ডটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ সার্ভিস, যেটার মাধ্যমে আমরা ইউপিএসসি এক্সাম দিলে যেমন আইএস, আইপিএস, আইআরএস, আইএফএস এগুলো হই, তেমনি স্টেটের ক্ষেত্রে ডাব্লিউবিসিএস ক্ষেত্রে আমরা বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তারপর হচ্ছে ডাব্লিউবিপিএস এর মাধ্যমে ডিএসপির যে চাকরিগুলো পাই সেই চাকরির বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। এবং তৃতীয় স্তম্ভ হচ্ছে জুডিশিয়ারি, অর্থাৎ আইন তৈরি করা হলো, আইনগুলোকে এক্সিকিউটিভের মাধ্যমে এক্সিকিউট করা হলো এবং সেই আইনগুলোর ফল কি দাঁড়ালো, সেটা মানুষের সমস্যা ফেললো না মানুষকে কাজে লাগলো, এই বিষয়গুলো জুডিশিয়ারি আলোচনা করে এবং বিচার দেয় এবং এর বিবেচনা করে। তো এই বিষয়টা আমরা বুঝলাম। তো আজকে আমাদের সেই দ্বিতীয় স্তম্ভটা এক্সিকিউটিভের ইতিহাসটা জানবো, কীরকমভাবে এক্সিকিউটিভ সার্ভিসটা আসলো বা সিভিল সার্ভিসটা আসলো সেই বিষয়ে আমরা জানবো। চলো শুরু করা যাক। দেখো, আমরা স্লাইডে প্রথমে দেখছি এখানে সিভিল সার্ভিস লেখা রয়েছে। সিভিল সার্ভিস মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আগে নাম ছিল, বর্তমানে তোমার হচ্ছে বিভিন্ন কন্ডাক্টেড বডি আছে, যেমন ইউপিএসসি আছে, ডাব্লিউবিসিএস আছে। ইউপিএসসি হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ডাব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। এগুলো প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা পিএসসি আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে। তো আমাদের ভারতীয় সিভিল সার্ভিসকে বলা হতো ইস্পাত কাঠামো। ইস্পাত মানে কি? ইস্পাত মানে হচ্ছে একটা স্ট্রং একটা বিষয়, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের সিভিল সার্ভিসে বা আমাদের দেশ শাসন করার ক্ষেত্রে, শাসন কাঠামোর ক্ষেত্রে ইস্পাত ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা আসছি অসামরিক আমলাতন্ত্র। এদেশে ব্রিটিশ সাম্রাজ্যকে চালাতো সেনাবাহিনীর সাহায্যে। তার মানে কি? আমাদের ব্রিটিশরা ভারতে বণিক হিসাবে এসেছিল, আমরা জানি তোমার হচ্ছে 1600 খ্রিস্টাব্দে। সেই 1600 খ্রিস্টাব্দে তারা এসেছিল আমাদের এখানে বাণিজ্য করতে। তখন কোনো আমলাতন্ত্র কিছু ছিল না, তখন তারা অসামরিক আমলা, মানে সামরিক আমলা নয়, অসামরিক আমলা হিসেবে সেনাবাহিনীর রূপে বা বণিক রূপে এসেছিল সাহায্য করতে। সেনাবাহিনীকেও ওই আমলাতন্ত্র আর্থিক দিক থেকে নিয়ন্ত্রণ করতো। তাহলে যারা সেনাবাহিনী হিসেবে বা বণিক হিসেবে এসেছিল তাদেরকে ইংল্যান্ড থেকে যে আমলাতন্ত্র ছিল তারা হচ্ছে প্রভাব তাদের উপরে খাটাতো এবং তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতো। তারপরে আমরা আসছি, তবে এদেশে প্রশাসনিক নীতি নির্ধারণের কোনো এখতিয়ার আমলাদের ছিল না, কেননা তারা ব্রিটিশ আমলা, তারা ভারতীয় আমলা নয়। তাই ব্রিটেন থেকে তারা বিভিন্ন নিয়মকানুন চালু করে এটা পাঠাতে পারে, এখানে এরা তারা সেটাকে ফলপ্রসূ দিতে পারে, কিন্তু ভারতে একবারে ইন্ডিয়াতে এটা প্রচার করা বা এটাকে চালনা করা একটু সমস্যা ছিল, সেটা এখতিয়ারভুক্ত ছিল না আমলাদের। এদেশের প্রশাসনের উদ্দেশ্য নীতি ও নির্ধারিত হতো ব্রিটেনে, কারণ সিভিল সার্ভিসের বা নিয়ম নীতি যাই হোক না কেন সেগুলো উদ্দেশ্য ঠিক করতো কি ব্রিটিশ গভর্নমেন্ট, অর্থাৎ ইংল্যান্ড থেকে। এদেশের আমলাতন্ত্র সেই সব নির্ধারিত নীতিগুলি প্রয়োগ করতো মাত্র। শুরুতে এই আমলাতন্ত্র ছিল পৃষ্ঠপোষকতা ভিত্তিক, অর্থাৎ যে র্যাঙ্কে যে অফিসার চাকরি করে তার উপরের র্যাঙ্কের অফিসারকে সবসময় পৃষ্ঠপোষকতা করে চলতে হতো। অর্থাৎ আমরা জানি ভাইসরয় ছিল, তারপর জেনারেল যারা ছিলেন তাদেরকে সবসময় পৃষ্ঠপোষকতা করতে হতো নিচু কর্মচারীদের মধ্য দিয়ে, এটা পৃষ্ঠপোষকতা ছিল। একমাত্র কোম্পানির নির্দেশক সভার সদস্যদের মনোনয়নেই মাধ্যমেই নিয়োগ করা হবে। মানে কি হতো, কোম্পানির নির্দেশ মতো, অর্থাৎ ভাইসরয় বা গভর্নমেন্ট জেনারেল যিনি থাকবেন তিনি যাকে মনোনয়ন করবে বা যাকে নির্বাচন করবেন তিনি এর সদস্য হতে পারতেন বা তাকে নিয়োগ করা হতো। এই দুর্নীতি বা এই সমস্যার জন্য লর্ড কর্নওয়ালিস প্রশাসনিক দুর্নীতি কমাতে এবং দক্ষতা বাড়াতে সিভিল সার্ভিসে ইউরোপীয়দের নিয়োগের উপর জোর দেন। কারণ ভারতে তো সিভিল সার্ভিস ব্যবস্থাটা চালু ছিল না, সেই ব্যবস্থাটা চালু করার জন্য তিনি ইংল্যান্ড থেকে যারা সিভিল সার্ভেন্ট যারা আছেন, যারা শিক্ষিত ব্যক্তিত্ব আছেন, যারা আয়ারল্যান্ড, স্কটল্যান্ড থেকে বিলং করে ইংল্যান্ডের, তাদেরকে ডেকে আনা হতো এই প্রশাসনিক পদগুলোতে তারা যোগদানের মধ্য দিয়ে। তাই তাদেরকে ইউরোপীয় থেকে নিয়োগ করার জন্য নিয়ে আসতেন এবং এই প্রশাসনিক দুর্নীতিগুলো দূর করার জন্য তাদেরকে নিয়োগ করা হতো। সেই জন্য এই সময় থেকে সিভিল সার্ভিসের পেশাদারিত্বের সূচনা হয়। পেশাদারিত্ব ব্যাপারটা কি? এটাকে একটা পেশা হিসেবে গ্রহণ করা হয়। মানে তোমার হচ্ছে ব্রিটিশ থেকে বা ইংল্যান্ড থেকে যারা স্কটল্যান্ড বা আয়ারল্যান্ড থেকে যারা আধিকারিক যারা আসবে, তারা তো এমনি এমনি আসবে না ভারতে তোমার হচ্ছে শাসন করতে, তাদেরকে একটা
মোটা অঙ্কের মাইনে দিতে হবে, যেই কারণেই তারা আসবে তাদের ইংল্যান্ড ছেড়ে ভারতে। তাহলে সেই কারণে কি হবে, বিষয়টাকে পেশাভুক্ত করতে হবে, এখানে একটা মোটা অঙ্কের একটা বেতন দিতে হবে, তাহলেই তারা আসবে। সেই জন্য লর্ড কর্নওয়ালিসকে বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া। আমরা জানি, বলছিলাম ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পিতা বা তোমার হচ্ছে বাবা বা প্রতিষ্ঠাতা বলা হয় লর্ড কর্নওয়ালিস, কেন তিনিই প্রথম এটি গুরুত্ব বুঝেছিলেন এবং এটি ভারতে স্থাপন করার বা শুরু করার কথা ভেবেছিলেন। তিনি লর্ড কর্নওয়ালিসের কোড বা 1793-তে স্থাপন করেছিলেন। এই লর্ড কর্নওয়ালিস কোডে আলোচনা করা হতো সিভিল সার্ভিসের বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপরে অ্যাসপিরেন্ট যারা আছেন তারা কত বয়সে হলে তারা হচ্ছে এই পরীক্ষায় বসতে পারবেন, তাদের কি কি যোগ্যতা থাকা দরকার, কি কি নিয়ম কানুন দরকার, কিভাবে নিয়োগ পত্র পাবে, কিভাবে নিয়োগ হবে, এই সব নিয়ম কানুন এখানে লেখা ছিল। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে দেখো এর মাধ্যমে মানে কর্নওয়ালিস কোডের মাধ্যমে বেতন ভিত্তিক বা পেশাদার প্রশাসন চালু করা হয়। কেন আমি বললাম যে তারা যেহেতু ব্রিটেন থেকে আসবে, তাই তাদেরকে একটা মোটা অঙ্কের বেতন দিতে হবে, তাহলেই তারা এটাকে গ্রহণ করবে এবং ভালোভাবে এসে এখানকার শাসনভার গ্রহণ করবে। তাই এটাকে পেশাদারিত্ব এর মধ্যে দেখানো হয়, এর মাধ্যমে কি হয়, পেশা ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হয়। ইউরোপীয় অফিসারদের উচ্চ বেতন দেওয়া হয় দুর্নীতি রোধ করার জন্য। বলেছিলাম উচ্চ বেতন দিয়ে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এই সিভিল সার্ভিস বা এই প্রশাসনিক সুযোগ সুবিধাটা সঠিক করার জন্য এবং দুর্নীতি থেকে একে মুক্ত করার জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়। উচ্চ পদে ভারতীয়দের প্রবেশাধিকার রোধ করা হয় এবং ভারতীয়দের কেবল নিম্ন স্তরের চাকরিতেই সীমাবদ্ধ রাখা হয়। কারণ কি আমরা জানি যে এই সিভিল সার্ভিস পরীক্ষায় সকল শ্রেণীর মানুষ ভারতীয়রা স্থান পায়নি। যারা উচ্চ বর্গীয় জাত থেকে বিলং করতে পারে, যাদের সমাজে একটা বড় মাপের মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে, তারাই এখানে অংশগ্রহণ করতে পারত। তাছাড়া অন্যান্য মানুষ কিন্তু অংশগ্রহণ করতে পারে যাদের বংশগত পরিচয় ভালো ছিল, যারা খুব উঁচু লেভেলের শিক্ষিত ব্যক্তিত্ব ছিল, তারাই কিন্তু এই পরীক্ষায় বসতে পারতো। সাধারণ মানুষ কিন্তু বসতে পারতো না। সাধারণ মানুষ কি করতো, সাধারণ মাত্র ওই সরকারি অফিসের কেরানি বা পিয়নের চাকরি করতো। তাদের কিন্তু উঁচু লেভেলের গভর্নমেন্টে গ্রুপে সার্ভিস বা এক্সিকিউটিভ সার্ভিস, বড় বড় সার্ভিসগুলোতে কিন্তু দেওয়া হতো না। এই একটা তোমার হচ্ছে ডিসক্রিমিনেশন এখানে দেখা যাচ্ছে। তারপরে বলা হচ্ছে এই নীতি পরিচিত ইউরোপিয়ানাইজেশন অফ বিউরোক্রেসি অ্যান্ড এক্সক্লুশন অফ ইন্ডিয়ান্স। বিউরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র, অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার যারা তোমার আইএএস আইপিএস আইএএস স্টেটের ক্ষেত্রে বিডিও ডিএসপি যারা হবে, তাদের কথা বলছি। এই বিউরোক্রেসি পদগুলো কি হচ্ছে, ইউরোপানাইজেশন করা হতো, মানে ইউরোপ থেকে লোককে নিয়ে এসে এখানে নিয়োগ করা হতো। কিন্তু এক্সক্লুশন কি করা হতো, এক্সক্লুশন হচ্ছে বাদ দিয়ে হতো ভারতীয়দের অতটা গুরুত্ব দেওয়া হতো না। তিনি ইউরোপীয় প্রশাসকদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে চেয়েছিলেন। তাহলে যখন সিভিল সার্ভিস ব্যাপারটা চালু করছে, তাহলে যারা সিভিল সার্ভেন্ট হবে তাদের তো এই বিউরোক্রেসি হওয়ার পূর্বে তাদেরকে তো প্রশিক্ষণ দিতে হবে, ট্রেনিং দিতে হবে, তারা কীরকমভাবে তারা চালনা করবে, কীরকমভাবে এগিয়ে চলবে, সেই ব্যাপারটা তো নিয়ম নীতি শৃঙ্খলা, তারপরে কীরকমভাবে তারা যখন কোনো একটা স্টেটের বা কোনো একটা রাজ্যের দায়িত্ব পাবে, তখন তারা আইএস হোক, আইপিএস হোক, আইআরএস হোক, আইএফএস হোক, বিডিও হোক, ডিএসপি হোক, যেই হিসেবেই যোগদান করুক না কেন, ডিএম হিসেবে যোগদান করুক, এসডিএম হিসেবে, এসডিও হিসেবে যোগদান করুক, তাদের তো একটা প্রশিক্ষণ দিতে হবে কীরকমভাবে তারা সরকার চালাবে। সেই জন্য 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজটা প্রতিষ্ঠা করেন। কেন, এই প্রশিক্ষণ দেওয়া হবে তাদেরকে। উদ্দেশ্য ছিল সিভিল সার্ভিসে নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া। নির্দেশকেরা ভয় পেয়ে যান যে এই প্রশিক্ষণ হয়তো ইউরোপীয়দের প্রশাসকের লন্ডনের বদলে কলকাতার প্রতি অনুগত করে তুলবে এবং 1802 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ হয়ে যায়। আমরা শুনলাম যে 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি হচ্ছে এটা স্থাপন করেন কি প্রশিক্ষণ দেওয়ার জন্য। কিন্তু আমরা তো জানি যে এই সিভিল সার্ভিস পরীক্ষাটা কোথায় হতো, লন্ডনে হতো, অর্থাৎ ব্রিটেনে হতো। তাই এখানকার যারা নির্দেশক রয়েছে তারা এক প্রকার ভয় পেয়ে গেল যে এই প্রশিক্ষণটা যদি ভারতের মতো কলকাতার মতো জায়গায়, অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজ তো কলকাতায় তৈরি হয়েছিল, এই জায়গায় যদি দেওয়া হয় তাহলে কি হবে, ইংল্যান্ডে যে লন্ডনের যে তোমার হচ্ছে প্রশিক্ষণ ব্যবস্থা বা ওখানকার পরীক্ষা নেওয়ার যে ব্যবস্থা সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য তারা ভয় পেয়ে 1802 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজটা বন্ধ করে দিল। এবার পরবর্তী স্লাইডে যাই। দেখো এখানে আমি আলোচনা করার চেষ্টা করেছি ফোর্ট উইলিয়াম কলেজের পরিবর্তে 1805 খ্রিস্টাব্দে লন্ডনের কাছে হার্টফোর্ডে ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠা করা হয়। এই কলেজ প্রতিষ্ঠা হওয়ার পেছনে কিন্তু একটাই কারণ, কারণ
প্রশিক্ষণ দেওয়া হবে। সিভিল সার্ভেন্ট যারা নতুন হবে, যারা বিউরোক্রেট হবে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। এটা 4 বছর পরে অর্থাৎ 1805 এটা তৈরি করা হয় এবং 1809 খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়টিকে হাইলেবেরিক অঞ্চলে সরিয়ে নিয়ে যাওয়া হয়, মানে হাইলেবেরিক কলেজে নিয়ে যাওয়া হয় এবং ওখানে একই প্রশিক্ষণ দেওয়া হয়। উদ্দেশ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরুণ কর্মচারীদের ভারত পাঠানোর আগে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া। অর্থাৎ তাদেরকে ইস্ট ইন্ডিয়া বা কর্মচারীদের তাদেরকে ভারতে পাঠানোর আগে, আমরা জানি রাইটার্স বিল্ডিং এর কথা জানি, অর্থাৎ মহাকরণের কথা জানি, এখানে পাঠানোর আগে তাদেরকে উপযুক্ত শিক্ষা, উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে পাঠানো হবে, সেটার কথা এখানে বলা হয়েছে। এবং সেই শিক্ষাটা এই হেইলিবেরি কলেজে দেওয়া হতো। 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ আমরা জানি আমাদের 4টে সনদ আইন রয়েছে, একটা 1793, একটা 1813, একটা 1833, আর একটা হচ্ছে 1853। এটা 3 নম্বর 1833 চার্টার অ্যাক্ট বা সনদ আইনে। এখানেই প্রথমে বলা হয় নিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা। বর্তমানে যেটা আমরা জানি তোমার হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, সেই সময় আইসিএস বলে পরীক্ষাটা পরিচিত ছিল, এখন বর্তমানে এটা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস বা অন্যান্য যেগুলো এসএসসি সিজিএল লেভেলের যে এক্সামগুলো হয়, এগুলো প্রত্যেকটাই, বা রেলের এক্সামগুলো হয়, ব্যাংকের এক্সাম, এগুলো প্রত্যেকটাকেই কম্পিটিটিভ ফিল্ডের এক্সাম বলা হয়, এটাকে কম্পিটিটিভ পরীক্ষা বলা হয়। তবে সীমিত সংখ্যক প্রার্থীদেরই মধ্যে এই পরীক্ষা নেওয়া ব্যবস্থা ছিল। কারণ কি, এখানে একটা ডিসক্রিমিনেশন দেখা হচ্ছে। যদি পরীক্ষাটা লন্ডনে হয়, ভারত থেকে কি সব মানুষ কি যেতে পারবে ভিসা করে তোমার হচ্ছে লন্ডনে, বা জাহাজ পথে কি লন্ডনে যেতে পারবে? যেতে পারবে না। তাহলে তারা আগেই বাদ হয়ে যাচ্ছে, এক্সক্লুশন করা হচ্ছে তাদেরকে। এবং তারপরে কি বলছে, তবে শুধুমাত্র নির্দেশকদের মনোনীত প্রার্থীরাই এই পরীক্ষায় বসতে পারত। বিষয়টা কি, এই ভাইসরয় বা গভর্নমেন্ট জেনারেল যারা ছিলেন, তারা কি করতেন, তাদের নিজস্ব মনোনীত পছন্দের কিছু ব্যক্তিত্বকে প্রার্থী হিসেবে পাঠাতেন এবং তাদেরকে পরীক্ষায় বসাতো, এবং পাশ করলে তাদেরকেই ওই বিউরোক্র্যাট বা বিউরোক্রেসি হিসেবে তাদেরকে উপযুক্ত বা নিয়োগ করা হতো। 1853 সালে লর্ড মেকলের সুপারিশে আইসিএস এ নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা চালু হয়। তাহলে এই আইসিএস পরীক্ষাটা কবে চালু হয়? 1853। কিন্তু এর পেছনে আরেকটা যুক্তি আছে। লর্ড মেকলে প্রথম কিন্তু হচ্ছে ভারতে ইংলিশ মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করেছিলেন 1835-এ। তার পরবর্তী পর্যায়ে 1853-তে তিনি সুপারিশ করে আইসিএস এর নিয়োগের প্রতিযোগিতামূলক পরীক্ষা চালু করেন। তবে এই পরীক্ষা লন্ডনে অনুষ্ঠিত হতো, যার ফলে ভারতীয়দের অংশগ্রহণ সীমিত ছিল, কারণ ভারতীয় অংশগ্রহণ করতে পারতো না, লন্ডনে যেতে হয় বলে। 1853 খ্রিস্টাব্দের সনদ আইন অনুযায়ী অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। জন্মসূত্রে রানীর সাম্রাজ্যের সকল প্রজাই, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, আমরা জানি যে 1857-তে সিপাহী বিদ্রোহ এবং 58-তে কুইন ভিক্টোরিয়া ভারতে শাসনভার ব্রিটিশের হাতে তুলে দেয়, এবং তার আগে 1600 খ্রিস্টাব্দ থেকে 1857 পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিক হিসেবেই তাদের নানা রকম সুযোগ সুবিধা গ্রহণ করে, মুঘল সম্রাটের থেকে সুযোগ সুবিধা গ্রহণ করেই তারা শাসন ব্যবস্থা চালাচ্ছিল। কিন্তু এই পরবর্তীতে 1858-তে যখন নতুন ইন্ডিয়ান অ্যাক্ট পাস করা হয়, সেই পাস করার মধ্যে দিয়ে যারা রানীর বংশের বা যারা রানীর রাজ্যের অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের যারা অংশভুক্ত, তাদেরকেই এই সুযোগ সুবিধা দেওয়া হতো, তাদেরকে মনোনয়ন করা হতো, তাদেরকেই এই পরীক্ষার জন্য বসতে দেওয়া হতো, এবং তারা পাশ করলে তাদেরকেই চাকরি দেওয়া হতো। এই পরীক্ষায় বসার অধিকার পেল, এবং ফলে ভারতীয়রা এই পরীক্ষাতে বসার সুযোগ পেল তাদের, অর্থাৎ ভারতীয়দের সাথে ডিসক্রিমিনেশন করা হলো। আগে সিভিল সার্ভিস থেকে ভারতীয়দের বঞ্চিত করা হয়েছিল, কারণ তাদের ধারণা প্রশাসন প্রতিষ্ঠান একমাত্র ব্রিটিশরাই করতে পারে, ভারতীয়দের যোগ্যতা ও ন্যায়পরায়ণতা তারা বিশ্বাস করতো না। কারণ আমরা জানি যে বলা হতো হোয়াইটস ম্যান বার্ডেন, তার মানে কি, তাদের একটা বার্ডেন রয়েছে, কারণ তারা জানতো যে ভারতীয়রা অশিক্ষিত, তারা কিছু বোঝে না, তারা কিছু জানে না, তারা কিছু শিখতে পারে না, তাদের মধ্যে ন্যায়পরায়ণতা নেই, তাদের মধ্যে যোগ্যতা নেই, তারা কিছু গুড ফর নাথিং, তাই তাদেরকে গুরুত্ব দেওয়া হবে না। গুরুত্ব দেওয়া হবে কাদের? সেই ব্রিটিশের লোকগুলোকে। সেই জন্য তাদেরকে গুরুত্ব দেওয়া হতো না এই এত বড় একটা পরীক্ষা বা সিভিল সার্ভিস বলে একটা পোস্টে। তারপর 1857 খ্রিস্টাব্দে তারা কি করলো, হেইলিবেরি কলেজটাই বন্ধ করে দিল, যেটা প্রশিক্ষণ দেওয়া হতো। 1809-এ স্থানান্তর করে যেটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেটা বন্ধ করে দিল। তখন থেকে সিভিল সার্ভিস কমিশন ইংল্যান্ডে একটি পরীক্ষা নিত, সেই পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভেন্টদের নিয়োগ করা হতো, এবং পরীক্ষাটা কোথায় নেওয়া হচ্ছে? ইংল্যান্ডে, এবং সেখান থেকে সিভিল সার্ভেন্টদের নিয়োগ করা হচ্ছে। পরবর্তী স্লাইডে যাই। 1861 সালে সিভিল সার্ভিস প্রতিষ্ঠিত হয় আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে, এবং 1864 সালে প্রথম টেগর ফ্যামিলি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সদস্য সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় আইসিএস এ যোগদান করেন। তাছাড়া আমরা জানি যে সুভাষচন্দ্র বোস কিন্তু প্রথম তোমার হচ্ছে আইসিএস পরীক্ষা দিয়ে তোমার হচ্ছে পাশ করেছিল, কিন্তু তিনি জয়েন করেননি ওই সার্ভিসে। তাই সত্যেন্দ্রনাথ ঠাকুরকেই আমরা প্রথম আইসিএস হিসেবে ভারতীয় হিসেবে গণ্য করব। এখানে 1880 সালে
স্ট্যাচুটরি সিভিল সার্ভিস চালু করা হয়। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার বাইরে কিছু ভারতীয়কে সরাসরি নিয়োগ দেওয়া সম্ভব হয়। তাহলে এখান থেকে কি জানা যাচ্ছে যে ভারতীয়দের নিয়োগ করার একটা ভাবনা চিন্তা এরা করছে। এ ধরনের নিয়োগ প্রাপ্তরা সাধারণ সম্ভ্রান্ত ও উচ্চ শ্রেণীর পরিবার থেকে নির্বাচিত হতেন। আমি বললাম যে সাধারণ মানুষ গুরুত্ব পেত না, যাদের সমাজে মর্যাদা আছে, যারা উচ্চ শ্রেণীর মানুষ সম্ভ্রান্ত পরিবার থেকে বিলং করে, তাদেরকে গুরুত্ব হতো, সাধারণ মানুষ কিন্তু এখানে ছিল না। তার মানে এখানে ডিসক্রিমিনেশন হয়েছিল, উচ্চ শ্রেণীর ভারতীয়দের একটু গুরুত্ব দেওয়া হতো। এবং তারপরে আমরা জানলাম বছরে যত সংখ্যক কনভেন্টেড সিভিল সার্ভেন্ট বা আইসিএস অফিসার নিয়োগ হতো, তার মধ্যে সর্বাধিক 6/1 অংশ স্ট্যাটুটরি সিভিল সার্ভিসের মাধ্যমে আসতে পারত। মানে 6/1 এই মাধ্যমে নির্বাচন হতো বা তোমার নিয়োগপত্র পেত। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নয়, বরং ভাইসরয়ের সুপারিশে মনোনয়নের ভিত্তিতে এই নিয়োগ হতো। ঠিক আছে, মানে পুরোপুরি নিজের মানদণ্ড, নিজের যোগ্যতা, নিজের কৌশলতার মাধ্যমে হতো না, এর মধ্যে মনোনয়ন ছিল কি ভাইসরয়ের বা গভর্নমেন্ট জেনারেল যিনি ছিলেন তার মাধ্যমে। পাবলিক সার্ভিস কমিশন প্রথম গঠিত হয় 1886 সালে। এটা খুব ইম্পর্টেন্ট। বর্তমানে আমাদের স্টেটের যে পরীক্ষাগুলো হয়, সেই ডাব্লিউবিসিএস বলো বা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস বলো, সেই পরীক্ষাগুলো সকলগুলো এই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, এগুলো প্রত্যেকটা স্টেটেই আছে পিএসসি। তো এটা 1886 সালে গঠিত হয়, যার নেতৃত্ব ছিলেন কি স্যার চার্লস অ্যাটকিনসন। ইনি এই সার্ভিস কমিশনটা তৈরি করেন। আইসিএস পরীক্ষার সর্বোচ্চ বয়স সীমা তিনি 21 থেকে বাড়িয়ে 23 বছর করার প্রস্তাব দেন এই কমিশনের মধ্যে দিয়ে। এবং 1919 সালে আরেকটা গুরুত্বপূর্ণ আইন ব্যবস্থা তৈরি হচ্ছে বা অ্যাক্ট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মন্টেগু চেমস্ফোর্ড আইন। এই আইনের মধ্যে দিয়ে বলা হয় আইসিএস পদের জন্য ভারতে আলাদা করে নিয়োগ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। ইংল্যান্ডের সঙ্গে অবশ্যই একযোগে নয়, আলাদাভাবেই নেওয়া হয়। ঠিক আছে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেওয়া হয়। 1922 সালে এলাহাবাদে প্রথম একসঙ্গে ইংল্যান্ড এবং ভারতীয়দের সিভিল সার্ভিস পরীক্ষার অনুষ্ঠিত কথা কোথায় করা হয়? 1922। এই টাইম টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1922 সাল। তার পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি। এই চাকরিতে ভারতীয়দের প্রতিনিধিত্ব একেবারে কম ছিল। 1922 সালে মাত্র 15% ছিল, কিন্তু পরবর্তী 20 বছর অর্থাৎ 1922 থেকে 42-এর মধ্যে এর সংখ্যাগরিষ্ঠতা বেড়ে যায়, ভারতীয়দের সংখ্যা বেড়ে যায়, অনেকটাই বেরিয়ে যায়, যেটা তোমার হচ্ছে ইউরোপীয়দের থেকে অতিক্রম করে যায়, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়। 1879 সালে স্ট্যাটুটরি সিভিল সার্ভিস কমিশন গঠন হয় লিটনের মাধ্যমে। 1886 এচিনস্টন কমিশন গঠন করেন ডাফরিন। 1922 সালে ম্যাকডোনাল্ড কমিশন গঠন করা হয়। 1923 সালে লি কমিশন গঠন করা হয়, যেটা গঠন করে রিডিং। এবং 1926 সালে বর্তমানে যেটা পরিমার্জিত রূপ পাবলিক সার্ভিস কমিশন গঠন করে। এই সকল কমিশনগুলো বা কমিটিগুলো গঠন করার একমাত্র কারণ হচ্ছে এই সিভিল সার্ভিস বা সিভিল সার্ভেন্টদের উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এই ব্যাপারটাকে আরো সুন্দর করে তোলা। কারণ আমরা জানি আমাদের বর্তমানে এমপি এমএলএ থাকা সত্ত্বেও, বিভিন্ন মিনিস্টার থাকা সত্ত্বেও, তাদের কিন্তু কোনো কনস্টিটিউশনে কোনো এরকম এলিজিবিলিটি নেই বা এরকম শিক্ষাগত যোগ্যতা বেঁধে ধরা নেই। তারা যে কোনো হতেই পারে। তার জন্য কিছু কিছু এমএলএ এমপিরা তারা কিন্তু কম শিক্ষিত হতে পারেন। তো এই জন্য এই সিভিল সার্ভিস পোস্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ ভারতের শাসন ব্যবস্থা চালান শুধুমাত্র এরাই। কারণ মিনিস্টাররা তো তাদের বিষয়গুলোকে তাদের কাছে প্রস্তুত করে এবং তারাই কিন্তু এই গভর্নমেন্টটা চালায়। এই কিছুদিন আগে যে ভোটটা হয়েছে, সেই ভোটেও আমরা দেখেছি ভোটের সময় কিন্তু মিনিস্টারদের সেরকম ভূমিকা ছিল না। সবসময় যত কাজ এক্সিকিউটিভ, সেটা মিউনিসিপ্যালিটি লেভেলে বলো, ব্লক লেভেলে বলো, সেটা তোমার স্টেট লেভেলে বলো, কান্ট্রি লেভেলে বলো, সব জায়গায় কিন্তু এই বিউরোক্র্যাট বা বিউরোক্রেসির ভূমিকা আছে। তাই আমাদের অবশ্যই এই সিভিল সার্ভিসের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর আমরা এই ক্লাসটার মাধ্যমে সিভিল সার্ভিসের ইতিহাসটা কীরকমভাবে ব্রিটিশ থেকে ভারতে আসলো, তার স্থানান্তর ঘটলো, তার গুরুত্বটা কী, সেটা আমরা জানতে পারলাম। বর্তমানে অনেক অ্যাসপিরেন্টই ইউপিএসসি ডাব্লিউবিসিএস এই পরীক্ষাগুলোর প্রিপারেশন নেয়। ইউপিএসসির মাধ্যমে আইএস আইপিএস আইআরএস আইএফএস এগুলোর প্রিপারেশন নেয়, যেমন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, এবং স্টেটের ক্ষেত্রে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এসডিও সাব ডিভিশনাল অফিসার, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসডিএম সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, এগুলো হচ্ছে। তারপরে তোমার ডিএসপি আছে, ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, এগুলো হচ্ছে পরীক্ষা দিচ্ছে। এই জন্য আমাদের সিভিল সার্ভিস সম্পর্কে অবগত হওয়া দরকার, এই ইতিহাস সম্পর্কে জানা দরকার। এই জন্য তোমার হচ্ছে লর্ড কর্নওয়ালিস খুব বিখ্যাত, লর্ড কর্নওয়ালিসের ভূমিকা সিভিল সার্ভিসের খুব গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ক্লাসটা শুনে তোমরা খুব উপকৃত হয়েছো। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই জানাও, কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো তোমাদেরকে। আর ভালো থেকো, আর খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে, আমি সবসময় তোমাদের সাথে আছি। তোমরা সবসময় ভালো থেকো।